এই ভিডিওতে আমরা কথা বলবো মেটাফেজ নিয়ে। মেটাফেজ হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনের যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের যে ডিভিশনটা, তার থার্ড ফেজ, আরেকভাবে বলতে পারি আমরা মিডল ফেজ। কেন আমরা মাইটোসিসকে মিডল ফেজ বলতেছি আপনি জানবেন স্যার, যে মাইটোসিস সেল ডিভিশনের যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের ডিভিশনটা হয় টোটাল 5টা ফেজে। প্রথম 2টা ফেজ যদি হয় প্রোফেজ এবং প্রোমেটাফেজ, শেষের 2টা ফেজ যদি হয় অ্যানাফেজ এবং টেলোফেজ, তাহলে মেটাফেজকে আমরা বলবো ঠিক মাঝের ফেজটা। সো সামনে 2টা ফেজ, পেছনে 2টা ফেজ, ঠিক মিডলে মাঝে যে ফেজটা আছে একে আমরা বলবো মেটাফেজ। সো দ্যাট ইজ দ্য রিজন, রাইট? কারণ এই নেমিংটা করা হয়েছে আসলে এই কারণেই, মেটা মিনস মিডল, ফেজ মানে স্টেপ, তাহলে এটা সেই স্টেপ যাকে আমরা মাইটোসিস এর ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের ডিভিশনের ঠিক মিডল স্টেপ বা মিডল ফেজ বলতে পারি। বাই দ্য ওয়ে, অনেকেই কোশ্চেন করেন মাইটোটিক মানে কি। আমরা যেটা বাংলায় বলি মাইটোসিস সেল ডিভিশন এর, সো রিলেটেড টু মাইটোসিস, সামথিং রিলেটেড টু মাইটোসিস আমরা বলি মাইটোটিক। ইংরেজিতে আমরা এমন করে বলি, বায়োলজিতে মাইটোটিক মানেই হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন এর ক্যারিওকাইনেসিস। এখন দেয়ার ইজ আনাদার পার্সপেক্টিভ, চমৎকার আরেকটা পার্সপেক্টিভ আছে। খেয়াল করো, আমরা যদি ফেজ এর সিকোয়েন্স ফলো করি, মেটাফেজটা ওই হিসাব করলে ওটা কিন্তু মাঝের আসে। কারণ মাত্র বলে আসলাম মেটাফেজের আগে ছিল 2টা ফেজ, মেটাফেজের পরে 2টা ফেজ, ঠিক মাঝখানে আমরা পেয়েছিলাম হচ্ছে মেটাফেজকে, রাইট? আনাদার পার্সপেক্টিভ হচ্ছে মেটাফেজটা হলো সেই ফেজ যেই ফেজে সবগুলো ক্রোমোজোমকে আমরা পাই কোথায়, ঠিক মিডলে। আমরা যদি আগের ছবিটাতে আবার একটু ব্যাক করি, এটা আমাদের সেল ডিভিশনের আই থিঙ্ক প্রথম লেকচারটা ছিল। খেয়াল করব, আমরা শুরু করলাম এই যে প্রোফেজ দিয়ে, একটু জুম আউট করে নিই স্যার, এই যে শুরু করলাম প্রোফেজ দিয়ে, প্রোমেটাফেজ। সো এই সময়তে কোনো স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয় না। এই যে স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হলো, ক্রোমোজোমগুলো এবার মাঝখানে মুভ করা শুরু করতেছে, এই যে সবগুলো ক্রোমোজোমস আর মুভিং টুয়ার্ডস দ্য মিডল। এই যে আমাদের মেটাফেজে সবগুলো ক্রোমোজোম এখন পজিশন নিয়েছে কোথায়, স্পিন্ডল অ্যাপারেটাস এর ঠিক মিডলে। কার মিডল আপনাকে মেনশন করতে হবে তো। সো আমরা বলতেছি কাদের পজিশনের কথা, ক্রোমোজোমের কার রেসপেক্টে, স্পিন্ডল অ্যাপারেটাসের রেসপেক্টে। তাহলে স্পিন্ডল অ্যাপারেটাসের ঠিক মিডলে এই ক্রোমোজোমগুলো পজিশন নিয়েছে। সো আমাদের 1 নম্বর পার্সপেক্টিভ ছিল মেটাফেজটা ঠিক মাঝখানের ফেজ, মাঝখানের স্টেপ। তাহলে যেহেতু মাঝের স্টেপ, মেটা মানে মাঝখানে, মিডল, এজন্য এর নাম মেটাফেজ। আমরা আরেকটা পার্সপেক্টিভ খুঁজে পেলাম, কারণ এটা সেই স্টেপ যেখানে সবগুলো ক্রোমোজোমকে আমরা পাচ্ছি স্পিন্ডল অ্যাপারেটাসের ঠিক মাঝখানে। এই সেন্স থেকেও আমরা কি নাম দিব, মেটাফেজ। কারণ ইদার ওয়ে আমরা যদি বলি মাঝের ফেজ, মাঝখানে মানে মিডল মানে মেটা, আবার ক্রোমোজোমগুলোও পাওয়া যায় কোথায়, ঠিক মাঝখানে। ওয়ান্স এগেইন মাঝখানে বলে মিডল মানে মেটা। সো ফেজের কথা চিন্তা করলে, সিকোয়েন্সের কথা চিন্তা করলে এইটা কিন্তু মাঝখানের ফেজ, সো মাঝখান মানে হচ্ছে মেটা। আবার ক্রোমোজোমের কথা চিন্তা করলেও ক্রোমোজোমগুলো পাওয়া যায় স্পিন্ডল অ্যাপারেটাসের ঠিক মাঝখানে। ইন দ্যাট সেন্সও এই ফেজের নাম তাহলে কী হবে, মেটাফেজ নামটা দেওয়াই আসলে যুক্তিযুক্ত। আমরা এই জন্যই 2 নম্বর পয়েন্টে বললাম ইট ইজ দ্য ফেজ হোয়েন ক্রোমোজোমস আর ফাউন্ড অ্যাট দ্য মিডল। তাহলে এই 2টা কথা আমি যদি জাজ করি, এই যে এটা মিডল স্টেপ, ক্রোমোজোমগুলো পাওয়া যায় ঠিক মাঝখানে, ইদার ওয়ে, এই জন্য আসলে ওর নাম হচ্ছে মিডল স্টেপ বা মেটাফেজ, যেখানে মেটা মিনস হচ্ছে মিডল। সো আমাদের 1 নম্বর পয়েন্ট আসলে পড়া হয়ে গিয়েছে। অল দ্য ক্রোমোজোমস অ্যারেঞ্জ হবে, অল দ্য ক্রোমোজোমস অ্যারেঞ্জ দেমসেলভস, অথবা অল দ্য ক্রোমোজোমস টেক পজিশন অ্যাট দ্য ইকুয়েটর। সবগুলো ক্রোমোজোম নিজেদেরকে অ্যারেঞ্জ করে কোথায়, ওই যে ইকুয়েটরে, স্পিন্ডল অ্যাপারেটাসের ঠিক মাঝখানে বা ইকুয়েটরে। এখানে আমরা আমাদের মতো করে বলবো স্যার, সবগুলো ক্রোমোজোম নিজেদেরকে অ্যারেঞ্জ করে, ক্রোমোজোমগুলো পজিশন নেয় মাঝখানে, ক্রোমোজোমস আর ফাউন্ড অ্যাট দ্য মিডল বলতেই পারো। সবগুলো ক্রোমোজোমকে আমরা ঠিক মাঝখানে পাচ্ছি, ক্রোমোজোমগুলো মাঝখানে এসে পজিশন নিল, ক্রোমোজোমগুলো
নিজেদেরকে ইকুয়েটরে বা মাঝখানে এনে অ্যারেঞ্জ করলো, বলতে পারো, ওটা সমস্যা নাই। আমাদের মেইন থিমটা সেম থাকলেই হলো। এখন খেয়াল করেন, ক্রোমোজোমগুলো মাঝখানে আসছে বলতে আসলে ক্রোমোজোমের কোন কোন পার্টটা মাঝখানে আসছে। দেখেন, আমরা কিন্তু প্রোমেটাফেজে ঠিক এমন করে বলেছিলাম, বলেন ক্রোমোজোমগুলো নিজেদেরকে স্পিন্ডল ফাইবারের সাথে অ্যাটাচ করলো। অ্যাকচুয়ালি ক্রোমোজোমের কোন পার্টটা স্পিন্ডল ফাইবারের সাথে অ্যাটাচ হয়েছে? ক্রোমোজোমের কোন পার্টটা? সেন্ট্রোমিয়ারটা। তাহলে আমরা কিন্তু নর্মালি বলার সময় এভাবে করে বলতেছি যে ক্রোমোজোমস আর অ্যাটাচড উইথ দ্য স্পিন্ডল ফাইবার। ক্রোমোজোমগুলো স্পিন্ডল ফাইবারের সাথে অ্যাটাচ হয়েছে, আর অ্যাকচুয়ালি ক্রোমোজোমের কোন পার্টটা অ্যাটাচ হয়েছে? সেন্ট্রোমিয়ার। এখানেও সেম, ক্রোমোজোমগুলো মাঝখানে আসছে, বাট অ্যাকচুয়ালি ক্রোমোজোমের কোন পার্টটা মাঝখানে আসছে? সেন্ট্রোমিয়ার। সো ইদার ওয়ে আপনাকে স্পেসিফিক হতে হবে। তাহলে প্রোমেটাফেজেও আমরা প্রথমে বললাম ক্রোমোজোমগুলো অ্যাটাচড হলো স্পিন্ডল অ্যাপারেটাসের স্পিন্ডল ফাইবারের সাথে। ঠিক পরেই আমরা ক্ল্যারিফিকেশন দিলাম, আর ডিটেলসে বললাম, আমরা বললাম হচ্ছে যে না, ক্রোমোজোমগুলো অ্যাটাচ হয়েছে বলতে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো কিন্তু অ্যাটাচ হয়েছে। এখানেও সেম কাজ করলাম, ক্রোমোজোমগুলো মাঝখানে আসছে বলতে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কিন্তু মাঝখানে আসছে। আর এই যে ক্রোমোজোমগুলোর নিজেদেরকে ঠিক মাঝখানে ইকুয়েটর রিজিয়নে স্পিন্ডল অ্যাপারেটাসের মাঝখানে এই যে অ্যারেঞ্জ করতে পারার যে প্রসেসটা, মেথডটা, যে অকারেন্সটা, এই যে ফেনোমেননটা, এই ঘটনাকে আমরা কি নাম দিচ্ছি? মেটাকাইনেসিস। সো আমাদের এই যে মেটাফেজের শুরুতে আমরা সবগুলো ক্রোমোজোমকে পাচ্ছি মাঝখানে, ক্রোমোজোমগুলো নিজেদেরকে অ্যারেঞ্জ করতেছে ঠিক মাঝখানে। এই মাঝখানকে আমরা অ্যারেঞ্জ হওয়াটাকে, এই প্রসেসটাকে, এই ফেনোমেননটাকে, ক্রোমোজোমের এই মাঝখানে অ্যারেঞ্জ হওয়ার এই ব্যাপারটাকে আমরা বলবো মেটাকাইনেসিস, যেখানে মাঝখানে হচ্ছে আসলে ক্রোমোজোমের কোন পার্টটা? সেন্ট্রোমিয়ারগুলা। এবার একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। আবার কি মনে রাখবো? এখানে একটা জিনিস আপনাকে মনে রাখবো যে যেই কাজগুলো প্রোফেজে শুরু হয়েছিল বাট আমরা শেষ করতে পারি নাই, অ্যাকচুয়ালি ওই কাজগুলোকে আমরা শেষ করবো এসে মেটাফেজে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে আপনি ভালো মতো বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি স্যার, প্রোফেজে আমরা ক্রোমোজোমগুলোকে, এই যে ক্রোমোজোমস আর বিকামিং শর্টার এবং থিকার, আমরা স্টার্ট করেছিলাম ক্রোমোজোমগুলোকে শর্ট করতে এবং থিক করতে। সো প্রোফেজে কিন্তু ক্রোমোজোমগুলো শর্ট এবং থিক হয়ে যায় নাই, ওরা শর্ট এবং থিক হওয়া স্টার্ট করেছিল, তারা হচ্ছিল, দে আর বিকামিং, হচ্ছে শর্টার এবং থিকার। তাহলে প্রোফেজে এই যে শর্ট এবং থিক হওয়া স্টার্ট করলো, ওরা শর্ট এবং থিক হচ্ছে, এবং এই শর্ট এবং থিক হতে 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 প্রোমেটাফেজে এসে আরও শর্ট এবং আরও থিক হবে। অ্যাট লাস্ট এই শর্ট এবং থিক হওয়ার ব্যাপারটা এসে থেমে যাবে কোথায়? মেটাফেজে। কেমন করে বুঝলাম? আমরা এই যে ওয়ার্ড সিলেকশন দিয়ে বুঝলাম। এখানে কি বলা হয়েছে? ক্রোমোজোমগুলো কি হয়ে যাবে? শর্টেস্ট এবং থিকেস্ট। তার মানে এরপরে আর শর্ট হবে না, এরপরে আর থিক হওয়া সম্ভব না। আমরা এই জন্য বলেছি প্রোফেজের আমাদের যে কাজগুলো আমরা কমপ্লিট করতে পারি নাই, আনফিনিশড যে আমাদের কাজগুলো ছিল, সেগুলোই আসলে আমরা এখন মেটাফেজে এসে শেষ করব। আচ্ছা, এটা কি জাস্ট এই একটাই এক্সাম্পল? না স্যার, আরও আছে। আপনি খেয়াল করেন, প্রোফেজে ক্রোমোজোমগুলো কি করেছিল? স্টার্ট টু অ্যাবজর্ভ কালার অ্যাবজর্ভ করা স্টার্ট করেছিল, এবং দেয়ারফোর তারা ভিজিবল হতে নিয়েছিল। এই যে ভিজিবল হলো, এবার এই যে কালার অ্যাবজর্ভ করে ভিজিবল হতে পারার ব্যাপারটা যেটা শুরু করেছিলাম আমরা এই যে প্রোফেজে, এই ব্যাপারটাকেও আমরা কি করব? শেষ করব কোথায়? মেটাফেজে। ডিউরিং মেটাফেজ দ্য ক্রোমোজোমস বিকাম মোস্ট ভিজিবল। মেটাফেজে এসেই ক্রোমোজোমগুলো সব থেকে বেশি ভিজিবল হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা এটাই আসলে আমাদের পড়ার সময় এটাই মাথায় আসা উচিত, যে আমরা এভাবে করেই মনে রাখবো যে কাজগুলো আমরা প্রোফেজে শেষ করেছিলাম তার কিছু কিছু কাজ আমরা আসলে প্রোফেজে শুরু করেছিলাম, শেষ করতে পারি নাই, সেই কাজগুলোকে আমরা এসে শেষ করতেছি কোথায়? মেটাফেজে। যেমন ফর এক্সাম্পল, প্রোফেজে আমরা ক্রোমোজোমগুলোকে শর্ট এবং থিক তোমার হচ্ছে কনভার্ট করা স্টার্ট করেছিলাম। দে ওয়্যার গ্র্যাজুয়ালি বিকামিং শর্টার এবং থিকার। ওরা গ্র্যাজুয়ালি আরও শর্ট এবং আরও থিক হচ্ছিল, ওরা শর্টার এবং থিকার হচ্ছিল। আর মেটাফেজে এসে ওরা হয়ে গেল শর্টেস্ট এবং থিকেস্ট। এবং প্রোফেজে ওরা কালার অ্যাবজর্ভ করে
ভিজিবল হতে নিয়েছিল, ভিজিবল হওয়া স্টার্ট করেছিল, এবং মেটাফেজে এসে কী হয়ে যাচ্ছে, সব থেকে বেশি ভিজিবল হচ্ছে। এখন স্যার একটা কথা আছে, 6 নম্বর পয়েন্টটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, খুব ইন্টারেস্টিং পয়েন্ট। মনে করেন আমি 3 জনকে বললাম এক্স, ওয়াই এবং জেড। এক্স, ব্রো তুমি যাও ক্রোমোজোমে একটু সাইজগুলো মেজার করে আমাকে একটু বলো। সে গেল, সে গিয়ে বলল ভাই ক্রোমোজোমের সাইজ তো এইটুকু। কিছুক্ষণ পর আমি পাঠালাম হচ্ছে ওয়াইকে, ওয়াই গিয়ে বলল না ক্রোমোজোমের সাইজ তো এক্স ভুল মাপ দিয়ে আসছে, ক্রোমোজোমের সাইজ আসলে এইটুকু। আবার কিছুক্ষণ পর আমি যদি হচ্ছে জেডকে পাঠাই, সে বলবে না আগের দুইজনই ভুল করে আসছে, ক্রোমোজোমের সাইজ তো আসলে এইটুকু। ব্যাপারটা আমি অন্যভাবে বুঝাই। তাহলে আমাদের একটা প্ল্যানিং ছিল, আমরা কোনো একটা লিভিং বিং বা কোনো একটা অ্যানিমেলের ক্রোমোজোমের সাইজ কতটুকু হয় আমরা সেটা নোট ডাউন করার ট্রাই করতেছি, এবং সেই জন্য আমরা 3 জন লোককে 3 বার পাঠিয়েছি। প্রথম লোককে মিস্টার এক্সকে পাঠানো হলো প্রোফেজের সময়, সেকেন্ড লোক মিস্টার ওয়াইকে পাঠানো হলো প্রোমেটাফেজের সময়, থার্ড লোক মিস্টার জেডকে পাঠানো হলো মেটাফেজ যখন হচ্ছিল ওই সময়টায়। এখন প্রথম 2 বারই তারা এসে বলতেছে না আমাদের ডিফারেন্ট রিডিং দিচ্ছে। কারণ আপনি জিনিসটা বুঝবেন, কারণ প্রোফেজে ক্রোমোজোমগুলো কিন্তু শর্ট এবং থিক হওয়া স্টার্ট করেছে। এজন্য যখনই আপনি পাঠাবেন প্রোফেজে, ওরা যে রিডিং দিবে ক্রোমোজোমগুলো যে গ্র্যাজুয়ালি দে আর বিকামিং শর্টার এবং থিকার, এজন্য আরও শর্ট হয়ে আরও থিক হওয়ার কারণে প্রোমেটাফেজে সেম রিডিং আসবে না। আবার ওদের তো শর্ট এবং থিক হওয়া থেমে গেল না, ওরা আরও শর্ট হবে আরও থিক হবে হয়ে মেটাফেজে কী হয়ে গেল, এই যে প্রোমেটাফেজ থেকে আরও শর্ট হয়ে গেল, মেটাফেজে প্রোমেটাফেজ থেকে আরও থিক হয়ে গেল। তাহলে এই জন্যই আমাদের বারবার ডিফারেন্ট রিডিং আসতেছিল। বাট স্যার যাকে আপনি পাঠাবেন মেটাফেজে, সে যে মেজারমেন্টটা করে আসবে, মেটাফেজের পর যদি আমাদের নেক্সট যে স্টেপটা আসবে অ্যানাফেজ, ওই সময় কিন্তু মেজারমেন্টের আর কোনো চেঞ্জ আসবে না। কেন আসবে না? কারণ আপনি বলেন আমাকে মেটাফেজে ক্রোমোজোমগুলো কী হয়ে যায়, শর্টেস্ট, তার মানে এরপর ক্রোমোজোমের সাইজ আর চেঞ্জ হবে না, এটা আর শর্ট হবে না, সে হয়ে যায় থিকেস্ট। তাহলে ক্রোমোজোম আর থিকও হবে না, ওর শেপ ওর সাইজ আর তাহলে চেঞ্জ হচ্ছে না। তার মানে ক্রোমোজোমকে মেজার করার, ওর সাইজ এবং শেপকে ডিটারমাইন করার জন্য বেস্ট বা অ্যাপ্রোপ্রিয়েট টাইম আমরা আসলে মেটাফেজকেই বলতে পারি। কারণ ওয়ান্স এগেইন আমরা যদি প্রোফেজে আমরা যদি ক্রোমোজোমের সাইজ এবং শেপ মেজার করতে যেতাম, তাহলে মেজার করে আসার পর আমরা দেখতাম প্রোমেটাফেজে জিনিসটা আরও শর্ট হয়ে গেছে, মেজারমেন্টে তাহলে ভুল চলে আসলো। আমরা যদি প্রোমেটাফেজে মাপতে যেতাম তাহলে দেখতাম মেটাফেজে গিয়ে এটা আরও শর্ট হয়ে গেছে, স্টিল ভুল আমাদের রিডিং আসতো। বাট আমি যদি মেটাফেজে ক্রোমোজোমকে মেজার করে আসি, মেটাফেজে ক্রোমোজোমের যে লেংথ, এই লেংথটা যদি আমরা ভ্যালিড হিসেবে ধরি, তাহলে এইটা আর চেঞ্জ হচ্ছে না, এটা ভ্যালিড থাকতেছে, এটা আর কিন্তু চেঞ্জ হবে না। কারণ মেটাফেজের পরে ক্রোমোজোমকে আমি আরও শর্ট অবস্থায় পাবো না, কারণ ওয়ান্স এগেইন মেটাফেজে ক্রোমোজোমগুলো কী অবস্থায় ছিল, শর্টেস্ট, মেটাফেজে ক্রোমোজোমগুলো কী অবস্থায় ছিল, থিকেস্ট। এরপর ক্রোমোজোমকে আমি আরও শর্ট বা আরও থিক অবস্থায় পাচ্ছি না। এজন্য আমরা বলতেছি 6 নম্বর পয়েন্টটা যে মেটাফেজই হলো সেই অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা যখন আমরা আসলে কোনো ক্রোমোজোমের সাইজ এবং শেপকে আমরা আসলে ডিটারমাইন করতে পারি। 7 নাম্বার, at the end of the metaphase, centromere of each chromosome will divide to form to new centromere. এটাও কিন্তু আমাদের ওই থিওরিটার মধ্যেই পড়ে যায় আসলে। বলেন প্রোফেজে আমরা সবগুলো ক্রোমোজোমকে লঙ্গিচুডালি লম্বালম্বি ডিভাইড করতে নিয়েছিলাম। খেয়াল করব ক্রোমোজোমস ডিভাইড, হ্যাঁ ক্রোমোজোমকে ডিভাইড করতেছি, বাট কাজটাকে কমপ্লিট করতে পেরেছিলাম না, পারি নাই। কাজটা শুরু করেছিলাম, কমপ্লিট হয় নাই, কারণ কে ছিল আনডিভাইডেড, ছিল সেন্ট্রোমিয়ারটা, এক্সেপ্ট অ্যাট দ্য পয়েন্ট অফ সেন্ট্রোমিয়ার। এই যে আমরা একটা ক্রোমোজোমকে লম্বা করে কেটে ফেললাম, বাট কাটলাম না কোন এরিয়া ঢুকে, সেন্ট্রোমিয়ারকে। সো প্রতিটা ক্রোমোজোমকে আমরা এমন করে লম্বালম্বি করে কাটতে নিয়েছিলাম, লঙ্গিচুডালি কাটতে নিয়েছিলাম, এক্সেপ্ট অ্যাট দ্য পয়েন্ট অফ সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারকে আমরা কাটতে পারি নাই। সো এই যে আমাদের ইনকমপ্লিট টাস্ক, ইনকমপ্লিট একটা কাজ ছিল, তাকে আমরা প্রোফেজের, তাকে আমরা এবার কি করব, মেটাফেজে এসে শেষ করে দিব। আমরা প্রোফেজে সেন্ট্রোমিয়ারকে কাটতে পারি নাই, ইনকমপ্লিট ছিল কাজটা, ওই কাজটা আমরা কমপ্লিট করে দিলাম, হুইচ ইজ মেটাফেজের শেষে এসে আমরা সবগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে আমরা কেটে দুভাগ করে ফেললাম। সো
আমাদের প্রতিটা ক্রোমোজোমের থাকা একটা করে সেন্ট্রোমিয়ারকে ডিভাইড করে আমরা তার জায়গায় বানায় ফেলবো কয়টা, 2টা করে নিউ সেন্ট্রোমিয়ার। তাহলে আমরা লাস্ট পয়েন্টটা আমরা একটু রিডিং পড়ে নেই। অ্যাট দ্য এন্ড অফ মেটাফেজ সেন্ট্রোমিয়ার অফ ইচ ক্রোমোজোম উইল ডিভাইড, প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে আমরা ডিভাইড করে, তুমি জানো যে ডিভাইড মাইটোসিসের সময় ডিভাইড করলে একটা জিনিসকে ডিভাইড করে আমরা অলওয়েজ কী বানাই, দুটো জিনিস বানাচ্ছি। তাহলে একটা ক্রোমোজোমে থাকা সেন্ট্রোমিয়ারকে আমরা যদি মাঝখানে ডিভাইড করে ফেলি, আমরা 2টা নতুন সেন্ট্রোমিয়ার পেয়ে যাব, 2 নিউ সেন্ট্রোমিয়ার্স। আচ্ছা, তাহলে আমরা পুরো জিনিসটা একবার খুব দ্রুত চট করে একটা সামারি করে নিয়ে আমরা শেষ করে দিব। তাহলে বলেন, আমাদের এটা ছিল হচ্ছে মেটাফেজ। মেটা মানে মিডল, ফেজ মানে স্টেপ। মাইটোসিস সেল ডিভিশনের ক্যারিওকাইনেসিসের সময় আমরা মেটাফেজকে আসলে বলি মিডল ফেজ, কারণ এর আগেও 2টা ফেজ, পরেও 2টা ফেজ, ও ঠিক মাঝখানে আবার এটা সেই ফেজটা যেখানে ক্রোমোজোমগুলো পাওয়া যায় ঠিক মিডলে বা মাঝখানে। দ্যাটস ওয়াই সব দিক চিন্তা করলে এর নামটা মেটাফেজ হওয়াটাই আসলে অ্যাপ্রোপ্রিয়েট ছিল। তাহলে আমরা শুরু করেছিলাম এমন বলে, এখানে সবগুলো ক্রোমোজোম নিজেদেরকে অ্যারেঞ্জ করে, সবগুলো ক্রোমোজোম পজিশন নেয় স্পিন্ডল অ্যাপারেটাসের ঠিক মাঝখানে, এবং ক্রোমোজোমগুলো স্পিন্ডল অ্যাপারেটাসের মাঝখানে বা ইকুয়েটরে আসে বলতে ক্রোমোজোমের আমরা কোন এরিয়াকে বা কোন পার্টটাকে আসলে আমরা ইকুয়েটরে থাকতে দেখতেছি, সেন্ট্রোমিয়ারকে। আর এই যে ক্রোমোজোমগুলোর নিজেদেরকে ঠিক মাঝখানে এনে প্লেস করা, পজিশন নিয়ে নিতে পারার এই যে ফেনোমেননটা, ঘটনাটা আমরা বলেছিলাম মেটাকাইনেসিস। আমরা বলেছিলাম প্রোফেজে শুরু হয়েছিল বা শেষ করতে পারি নাই, ইনকমপ্লিট টাস্কগুলোকে আমরা শেষ করবো হচ্ছে মেটাফেজে। প্রোফেজে ক্রোমোজোমগুলো শর্টার এবং থিকার হওয়া স্টার্ট করেছিল, মেটাফেজে এসে ক্রোমোজোম হয়ে গেল শর্টেস্ট এবং থিকেস্ট। প্রোফেজে ক্রোমোজোমগুলো কালার অ্যাবজর্ভ করে ভিজিবল হওয়া শুরু করেছিল, আর মেটাফেজে হয়ে গেল সব থেকে বেশি ভিজিবল। প্রোফেজে ক্রোমোজোমগুলোকে আমরা ডিভাইড করতে নিয়েছিলাম বা ডিভাইড করতে পারি নাই সেন্ট্রোমিয়ারকে। সেন্ট্রোমিয়ার কি ছিল, আনডিভাইডেড ছিল। এবার ওই রিমেইন যে আনডিভাইডেড সেন্ট্রোমিয়ার্স রিমেইন আনডিভাইডেড, সেই আনডিভাইডেড থাকা সেন্ট্রোমিয়ারকে আমরা আবার সেই ইনকমপ্লিট কাজটাকে শেষ করব আমরা মেটাফেজে। আমরা সেন্ট্রোমিয়ারকে কেটে দুভাগ করে ফেলবো, একটা সেন্ট্রোমিয়ারকে আমরা ডিভাইড করে বানিয়ে ফেলবো কয়টা, 2টা করে সেন্ট্রোমিয়ার। এবং আমরা লাস্টে একটা পয়েন্ট অ্যাড করেছিলাম, যেহেতু মেটাফেজের পরে ক্রোমোজোমের আর শর্ট হচ্ছে না, আর ঠিক হচ্ছে না, আবার মেটাফেজেও কি হয়, ক্রোমোজোমগুলোকে মোস্ট ভিজিবল, সব থেকে বেশি ভালো মতো দেখতে পারা যায়। সো সব দিক বিবেচনায়, সো আমরা যদি প্রত্যেকটা দিক, সব দিক, অল সাইডকে আমরা যদি কনসিডার করি, তাহলে মেটাফেজটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু ডিটারমাইন দ্য সাইজ অ্যান্ড শেপ অফ দ্য ক্রোমোজোম। ওকে, তাহলে এই ছিল আমাদের মেটাফেজ। নেক্সট ভিডিওতে আমরা বলবো হচ্ছে অ্যানাফেজ।